নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আরডেলিজিকেতে তোমাদের সবাইকে আবারও স্বাগত। আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম ইন্ডিয়ান পলিটি বা ইন্ডিয়ান কনস্টিটিউশনের ইম্পর্ট্যান্ট এমসিকিউ কিছু, যেগুলি 1000+ এমসিকিউর একটা সিরিজ তোমাদেরকে আমি প্রোভাইড করবো যে কোনো রকমের কম্পিটিটিভ এক্সাম বা জব এক্সামের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আর এই কোশ্চেনগুলি বিভিন্ন রকম ভারতের কম্পিটিটিভ এক্সামে বিভিন্ন সময় জিজ্ঞেস করা হয়েছে এরকম কোশ্চেন সবগুলি, ঠিক আছে। প্রথম কোশ্চেনটা, হুইচ অফ দ্য ফলোয়িং এক্সারসাইজ দ্য মোস্ট প্রোফাউন্ড ইনফ্লুয়েন্স ইন ফার্মিং দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? ভারতের সংবিধানের গঠনের ক্ষেত্রে নিচের কোন অনুশীলনটি সবচেয়ে গভীর প্রভাব ফেলে? ঠিক আছে, এর আনসারটা হবে দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। ঠিক আছে, ভারতীয় যে বর্তমান আমরা কনস্টিটিউশন, যেটা সংবিধান আমাদের, এই সংবিধান তৈরির ক্ষেত্রে এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935-এর অনেকটাই প্রভাব রয়েছে, ঠিক আছে। এর আদলেই তৈরি করা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 হচ্ছে সেটা ব্রিটিশ পার্লামেন্টে পাশ করা একটা আইন, ঠিক আছে। 1935 সালের আগস্ট মাসে ব্রিটিশ পার্লামেন্টে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট পাশ করা হয়েছিল। এটি সেই সময়ের ব্রিটিশ পার্লামেন্টের দ্বারা প্রণীত দীর্ঘতম আইন ছিল, একটা বড় আইন, যে কারণে এর উপর বেসিস করে আমাদের বর্তমান কনস্টিটিউশন বানানো হয়েছে। এটার আবার দুটো ভাগ ছিল, একটা ছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, আর একটা ছিল গভর্নমেন্ট অফ বার্মা অ্যাক্ট 1935। 1937 সালে যে বর্তমানে যে মায়ানমার, এই মায়ানমার ওই সময় বার্মা নামে পরিচিত ছিল। 1937 সালে ব্রিটিশ ইন্ডিয়া থেকে আলাদা হয়েছিল, ঠিক আছে। ওই সময় তাদের জন্যও এই একটা আইন ছিল, গভর্নমেন্ট অফ বার্মা অ্যাক্ট 1935। এই আইনটি কেন্দ্রীয় সরকার এবং স্বশাসিত প্রাদেশিক সরকারগুলির সাথে একটি যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা চালু করেছিল, যা ভারতীয় সংবিধানের ফেডারেল কাঠামোর ভিত্তি হয়ে ওঠে। একটি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার ভিত্তি স্থাপন করে, যেরকম লোকসভা এবং রাজ্যসভা আমরা দেখতে পাই, ঠিক আছে। আর এই কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছিল এসএসসি গ্রাজুয়েট লেভেল এক্সাম 2000 সালে জিজ্ঞেস করা হয়েছিল। পরের কোশ্চেনটা যাব, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। দ্য ফার্স্ট অ্যাটেম্পট টু ইন্ট্রোডিউস এ রিপ্রেজেন্টেটিভ অ্যান্ড পপুলার এলিমেন্ট ইন দ্য গভর্নেন্স অফ ইন্ডিয়া ওয়াজ মেড থ্রু? ভারতের শাসন ব্যবস্থায় একটি প্রতিনিধিত্বশীল এবং জনপ্রিয় উপাদান প্রবর্তনের প্রথম চেষ্টা হয়েছিল কোন আইনের মাধ্যমে? প্রথম চেষ্টা করা হয়েছিল ইন্ডিয়া কাউন্সিল অ্যাক্ট 1861-এর মাধ্যমে, ঠিক আছে। এই কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছিল এসএসসি গ্রাজুয়েট লেভেল এক্সাম 2000। পরের কোশ্চেনটা যাব, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাক্টস ইন্ট্রোডিউসড কমিউনাল ইলেক্টোরেট ইন ইন্ডিয়া? নিচের কোন আইন ভারতের সাম্প্রদায়িক নির্বাচক মণ্ডলী চালু করেছিল? কোনো কমিউনিটি বা সাম্প্রদায়িক ভিত্তিতে প্রতিনিধি নির্বাচন যেটাকে বলা হয়, ঠিক আছে। এটা চালু হয়েছিল ইন্ডিয়া কাউন্সিল অ্যাক্ট 1909, ঠিক আছে, 1909। ইন্ডিয়া কাউন্সিল অ্যাক্ট 1909-এর মাধ্যমে এই কমিউনাল যে ইলেক্টোরেট, ধর্মের ভিত্তিতে প্রতিনিধি নির্বাচন চালু করেছিল। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন কিন্তু। আর এটাকে কিন্তু দেখো 1909 সালের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, যা মরলেমিন্টু সংস্কার বা মরলেমিন্টু রিফর্মস নামেও বলা হয়ে থাকে। এটার কোশ্চেন তোমরা আগামী দিনে পাবে যে মরলেমিন্টু রিফর্মস কোন আইনটাকে বলা হয়ে থাকে? ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909, ঠিক আছে। এর মাধ্যমে কী হয়েছিল? সাম্প্রদায়িক নির্বাচক মণ্ডলী প্রবর্তন করেছিল, যা মুসলমানদের জন্য তাদের ধর্মের ভিত্তিতে পৃথক নির্বাচন মণ্ডলী প্রতিষ্ঠা করেছিল। মুসলমানরা শুধু তাদের ভোটেই মুসলিমরাই ভোট করতো তাদের প্রতিনিধি নির্বাচনের জন্য, ঠিক আছে। এখানে তোমরা দ্বিতীয় পয়েন্টে দেখতে পারো, মুসলিম সদস্যরা শুধুমাত্র মুসলিম ভোটারদের দ্বারা নির্বাচিত হতো। এখানে অন্য কোনো ধর্মের লোক, মুসলিম যারা প্রার্থী দ্বারা ওই সময় নির্বাচিত হতো, তারার লোকই ভোট দিত। এবং মুসলিম ভোটারদের আয়ের যোগ্যতা হিন্দুদের তুলনায় কম ছিল। এখানে থেকে আইনটি বিশ্ববিদ্যালয়, চেম্বার অফ কমার্স, প্রেসিডেন্সি কর্পোরেশন এবং জমিদারদের জন্য পৃথক প্রতিনিধিত্বের অনুমতি দিয়েছিল। আইনটি কেন্দ্রীয় আইন পরিষদের আকার 16 থেকে বাড়িয়ে 60 সদস্য করেছিল, এবং যে ওই সময় যে সেন্ট্রাল যে আইন পরিষদ ছিল সেটাকে বাড়িয়ে 16 থেকে 40 সদস্য করা হয়েছিল, কারণ প্রতিনিধি বেড়ে গিয়েছিল ধর্মের ভিত্তিতে ভাগ হওয়ার ফলে। আর এই কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছিল এনডিএ ন্যাশনাল ডিফেন্স একাডেমি এক্সাম 2006। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, কারণ কমিউনাল ইলেক্টোরেট, ঠিক আছে, প্রথম চালু করেছিল। পরের কোশ্চেনটা যাব, বাই ভিরচু অফ হুইচ অ্যাক্ট ডায়ারচি ওয়াজ ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়া? কোন আইনের ভিত্তিতে ভারতের দ্বৈত শাসন প্রচলন হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 অনুসারে ডায়ারচি
বা দ্বৈত শাসন ভারতবর্ষে চালু হয়েছিল। তোমরা এখান থেকে ডিটেলসে দেখতে পারো। ভারতের দ্বৈত শাসন ছিল একটি সাংবিধানিক সংস্কার যা ভারত সরকারের আইন, ভারত সরকারের মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 সালে প্রবর্তিত হয়েছিল। সংস্কার প্রতিটি প্রাদেশিক সরকারের নির্বাহী শাখাকে দুটি ভাগে ভাগ করা হয়েছিল। দুটি ভাগ কীরকম? একটা হচ্ছে অথরিটিয়ান আর একটা হচ্ছে পপুলারলি রেসপন্সিবল। অথরিটিয়ান যেটা হচ্ছে কর্তৃত্ববাদী। এই অথরিটিয়ান যারা ছিল, যে ভাগটা ছিল, এটা ছিল ব্রিটেনের রাজ পরিবার দ্বারা নিযুক্ত নির্বাহী কাউন্সিলরদের দ্বারা গঠিত ছিল। এখানে যে অথরিটিয়ান যারা থাকতো, এখানে ব্রিটিশ যে রাজ পরিবার আছে, রানী, ব্রিটেনের রানী, এই সদস্যদের, কাউন্সিলের সদস্যদের নির্বাচিত করতো। আর পপুলারলি রেসপন্সিবল যেগুলি প্রাদেশিক আইনসভার, যা আমাদের ভারতবর্ষে যে বিভিন্ন রকম প্রদেশ ছিল বা স্টেট ছিল, ওই সময় নির্বাচিত সদস্য দ্বারা গভর্নর কর্তৃক নিযুক্ত মন্ত্রীদের নিয়ে গঠিত ছিল। এখানে মিনিস্টার আর হচ্ছে কাউন্সিলর, ঠিক আছে? তো কাউন্সিলরদের নিযুক্ত করতো ব্রিটেনের রানী, আর পপুলার যারা মিনিস্টার যারা ছিল তারা ছিল আমাদের বিভিন্ন স্টেটের, ঠিক আছে? তো কাজগুলি ভাগ করা হয়েছিল। দেখো, প্রশাসনের বিষয়গুলি কাউন্সিলর এবং মন্ত্রীদের মধ্যে বিভক্ত ছিল। কাউন্সিলররা সংরক্ষিত বিষয়গুলি নিয়ন্ত্রণ করতেন এবং মন্ত্রীরা স্থানান্তরিত বিষয়গুলি নিয়ন্ত্রণ করতেন। সংরক্ষিত বিষয়গুলির মধ্যে রয়েছে আইন শৃঙ্খলা, রাজস্ব, আইন, সেবা, আর যখন স্থানান্তরিত বিষয়গুলির মধ্যে রয়েছে শিক্ষা, জনস্বাস্থ্য এবং কৃষি। একটা গালি দিতে ইচ্ছা করছে, শালারা তাদের স্বার্থের জন্য দেখো আইন শৃঙ্খলা, রাজস্ব, আইন, সেবা যা কিছু আছে সব তাদের কাছে রেখে দিয়েছিল, যেগুলি থেকে তারা প্রচুর অর্থ উপার্জন করতো। আর আমাদের যারা মন্ত্রীদেরকে কী দিয়েছিল? শিক্ষা, জনস্বাস্থ্য, কৃষি, এই সমস্ত জিনিসগুলোর মধ্যে কিন্তু ইনভেস্ট হয়, রিটার্ন কিছু আসে না। শিক্ষায় তুমি খরচ করতে হবে, জনস্বাস্থ্য তোমার খরচ করতে হবে, কৃষি তোমাদের খরচই করতে হবে, ঠিক আছে না? রিটার্ন কিন্তু ওই রকম আসবে না। তো এই হচ্ছে ওদের উদ্দেশ্য ছিল, নিকম্মার দল। 1935 সালে প্রাদেশিক স্বায়ত্তশাসন চালু হলে শাসন ব্যবস্থার অবসান ঘটে, যেটাকে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 35, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935-এর মাধ্যমে এই আইনটা, দ্বৈত শাসন প্রথা শেষ করা হয়, ঠিক আছে? যখন ইন্ডিয়া কাউন্সিল, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 আসে, তখন পরিকাঠামো চেঞ্জ হয়ে যায়। আর এই কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছিল ন্যাশনাল ডিফেন্স একাডেমি এক্সাম 2009। পরের কোশ্চেনটা যাব। দ্য ইনস্ট্রুমেন্ট অফ ইনস্ট্রাকশনস কন্টেন্ড ইন দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 হ্যাজ বিন ইনকর্পোরেটেড ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইন দ্য ইয়ার 1950 অ্যাজ। ভারত সরকার আইন মানে ইন্ডিয়ান গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935-এ থাকা নির্দেশ উপকরণটি, মানে ইনস্ট্রুমেন্ট অফ ইনস্ট্রাকশনস, নির্দেশের যে উপকরণটি 1950 সালের ভারতের সংবিধানে -- হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। মানে ভারতের সংবিধানে যে নির্দেশের যে উপকরণটি সেটাকে কি হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে? সেটাকে অন্তর্ভুক্ত করা হয়েছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, কারণ ভারতীয় সংবিধানে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, গুরুত্বপূর্ণ একটা পার্ট। তোমরা আগামী দিনে এর অনেকগুলি এমসিকিউ পাবে, কারণ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি নিয়ে আলাদা একটা কলামই আছে, অনেকগুলি কোশ্চেন আসবে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি নিয়ে। তোমরা আগামী দিনে পাবে অবশ্যই। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে অবশ্যই পাবে। এখানে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি রাষ্ট্রীয় নীতির যে নির্দেশমূলক নীতি বা রাষ্ট্রীয় নির্দেশমূলক নীতি তোমরা বলতে পারো বাংলায়। পরে আর এটা জিজ্ঞেস করা হয়েছিল ন্যাশনাল ডিফেন্স একাডেমি এক্সাম 2009। এর আগের কোশ্চেনটাও ন্যাশনাল ডিফেন্স একাডেমির এক্সামে জিজ্ঞেস করা হয়েছিল। এগুলো কিন্তু ন্যাশনাল লেভেলের কম্পিটিটিভ এক্সাম, ঠিক আছে? দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 ওয়াজ বেসড অন, যে ভারত সরকার আইন 1935, ঠিক আছে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 কিসের উপর ভিত্তি করে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বেসড অন দ্য প্রিন্সিপাল অফ ফেডারেশন। আনসারটা হবে দ্য প্রিন্সিপাল অফ ফেডারেশন অ্যান্ড পার্লামেন্টারি সিস্টেম। দেখতে পাবো দ্য প্রিন্সিপাল অফ ফেডারেশন অ্যান্ড পার্লামেন্টারি সিস্টেম, যুক্তরাষ্ট্র এবং সংসদীয় ব্যবস্থার নীতি। এই কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছিল ন্যাশনাল ডিফেন্স একাডেমি এক্সাম 2009। এরপরের কোশ্চেনটা যাব। দ্য মনোপলি অফ ইন্ডিয়ান ট্রেড অফ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়াজ অ্যাবলিশড বাই। ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতীয় বাণিজ্যের একচেটিয়া অধিকার বিলুপ্ত হয়েছিল নিচে দেওয়া আইনগুলির মধ্যে কোন আইনের মাধ্যমে? যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে ভারতীয় বাণিজ্যের ক্ষেত্রে একচেটিয়া যে তারা অধিকার যে তাদের ছিল, সেটাকে কিভাবে কম করা হয়েছিল, অ্যাবলিশড করা হয়েছিল তাদের একচেটিয়া অধিকারটা? সেটা চার্টার অ্যাক্ট 1813 এর ভিত্তিতে
তাদের যে একচেটিয়া অধিকার ছিল সেটাকে খর্ব করা হয়েছিল। আর এই কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছে কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস এক্সাম 2000 এবং কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস এক্সাম 2002-এ দুইবার জিজ্ঞেস করা হয়েছে। ইভেন এই কোশ্চেনটা এসএসসি সিজিএল এর এক্সামেও জিজ্ঞেস করা হয়েছিল, আমি এখানে লিখতে ভুলে গেছি, ঠিক আছে। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে একচেটিয়া অধিকার কোন আইনের মাধ্যমে খর্ব করা হয়েছিল। এটার আরেকটা কোশ্চেন আসবে তোমাদের আগামী ভিডিওতে, তোমরা হয়তো পেয়ে যাবে বা এরপরের ভিডিওতে। পুট টু অ্যান এন্ড মানে কমপ্লিটলি ফাইনালি পুট টু অ্যান এন্ড, একদম শেষ করে দেওয়া হয়েছিল যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে বিজনেস বা একচেটিয়া অধিকার, সেটা চার্টার অ্যাক্ট 1833 মাধ্যমে শেষ করা হয়েছিল, ঠিক আছে। 1833 মাধ্যমে খর্ব করা হয়েছিল, কম করা হয়েছিল, আর 1813 মাধ্যমে, আর 1833 মাধ্যমে একদম কমপ্লিটলি ওদের যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে একচেটিয়া অধিকার ছিল একদম শেষ করে দেওয়া হয়েছিল। দুই রকমের কোশ্চেন, তো এটা খেয়াল করতে হয় কোশ্চেনের মধ্যে। একটা মধ্যে থাকবে ফাইনালি পুট টু এন এন্ড, আর একটা হচ্ছে অ্যাবলিশড। তো 8 নম্বরটা হচ্ছে 8 নম্বর যে কোশ্চেনটা সেটা হচ্ছে দ্য ইন্ডিপেন্ডেন্ট স্টেটস অফ ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান ওয়ার ক্রিয়েটেড বাই, ভারত এবং পাকিস্তান স্বাধীন রাষ্ট্রগুলি তৈরি হয়েছিল কোন আইনের ভিত্তিতে? ভারত এবং পাকিস্তান তৈরি হয়েছিল দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947-এর ভিত্তিতে। ভারতীয় স্বাধীনতা আইন 1947 সালে পাশ করা হয়। আইন দুটি নতুন স্বাধীন দুটি আধিপত্য তৈরি করে, ভারত এবং পাকিস্তান রাষ্ট্র তৈরি করে, এবং পাকিস্তান বিভক্ত হয়, পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান হয়ে যায়, যা এখন বর্তমানে বাংলাদেশ, পূর্ব পাকিস্তান। আর ভাগ করা হয়েছিল বাংলাকে ভাগ করে পূর্ব পাকিস্তান করা হয়েছিল, আর পাঞ্জাব প্রদেশ যেটা সেটাকে ভাগ করেই পাকিস্তান করা হয়েছিল, ঠিক আছে, নতুন দেশে বিভক্ত হয়েছিল। আজকের জন্য এটুকুই। যদি কোশ্চেনগুলি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা ভিডিওকে লাইক দিবে। তোমরা যদি ভিডিওকে লাইক করো তাহলে বুঝবে যে আমার কন্টেন্ট তোমার আমি বুঝে যাবো যে আমার কন্টেন্ট তোমাদের পছন্দ হয়েছে, হলেই আমি তোমাদের জন্য কাজ করতে অনুপ্রাণিত হব। আর অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আগামী দিনে আরও ভালো ভালো ভিডিওর জন্য, কম্পিটিটিভ এক্সামের জন্য আর কারেন্ট অ্যাফেয়ার্সগুলির জন্য প্লেলিস্ট বানানো আছে, তোমরা দেখতে পারো, খুবই ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা আমার এখানে পেয়ে থাকবে। ভালো থাকবে সবাই, বেস্ট অফ লাক, নমস্কার।